আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের নিউটন বলবিদ্যার 12 নম্বর মনে হয় খুব সম্ভবত লেকচার। এই চ্যাপ্টারে আলোচনার বিষয় হবে কৌণিক গতিশক্তি এবং ভরবেগের সংরক্ষণশীলতা। তার আগে গত ক্লাসের আমরা যে কৌণিক গতির নিয়ে আলোচনা করছিলাম সেখানে দুইটা উদাহরণ আমি তোমাদেরকে কমপ্লিট করাইতে পারিনি বা কম করানো হয়েছে। আমি এই দুইটা উদাহরণ কমপ্লিট করাবো, এইটা এবং এটা। এটা একটা হচ্ছে নিট টর্ক কত বাইর করতে বলছে, তার আগে বলছে একটা পাখা মিনিটে 200 বার ঘুরছিল, সুইচ অফ করার 2 মিনিট পর পাখাটা থেমে গেছে, বলছে পাখাটির কৌণিক মন্দন কত, থামার আগে পাখাটি কতবার ঘুরেছিল। খুবই ফেভারিট একটা কোয়েশ্চেন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলোর, তো এটা অনেকবার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে, তোমাদের জন্য ইম্পর্টেন্ট, তাই এটা করাচ্ছি। আর এমনি টর্কের অনেকগুলো প্রসেস দেখাইছি, বাট আমি তুলনা করতে গিয়ে এই জিনিসটা একটু দেখাইতে ভুলে গেছি। তুমি বলো এই জিনিসটা কি, এখন বলে দিলে তো উত্তর টুইস্ট শেষ। আমরা এটা সলভ করবো একটু পরে, এটা 2 নাম্বার সলভ করবো, আগে এটার দিকে একটু তাকাই। চলো তাইলে আমরা প্রথম প্রবলেমটা সলভ করি, তারপর আমরা এই প্রবলেমটা সলভ করবো ইনশাল্লাহ। একটি পাখা মিনিটে 200 বার ঘুরছিল, 200 বার, এটা বইতে 500 বার ছিল, হ্যাঁ এটা 500 বার ছিল, এটা 500 বার হবে। 500 বার ঘুরছিল, সুইচ অফ করার 2 মিনিট পর, কয় মিনিট এটা, 2 মিনিট, 2 মিনিট পর পাখাটি থেমে যায়। পাখাটির কৌণিক মন্দন কত, থামার আগে পাখাটি কতবার ঘুরেছিল। এটা অঙ্কটা করতে গেলে আগে সবার আগে ওর বর্তমান থামার আগে শুরুতেই কৌণিক বেগটা কত ছিল, ওমেগা নট, এটা বের করবা। আমরা জানি ওমেগা নট ইকুয়াল টু টুয়াইস পাই এন বাই কি টি, তাহলে এটা আমাদের 2 পাই ইন্টু এন 500 ডিভাইড বাই কত, টি হচ্ছে 1 মিনিট 60 সেকেন্ড। তাহলে এটা কত আসে তোমরা একটু দেখো তো, এটা যদি তোমরা দেখো এটা কত আসে, যে 2 পাই 3.1416 ইন্টু হচ্ছিল 500 ডিভাইড বাই হচ্ছিল কত 60। আমি দেখতে পাচ্ছি এটা 52.36 রেডিয়ান পার সেকেন্ড আসছে, এটা আদি। 2 মিনিট পর পাখাটি অফ করার 2 মিনিট পর থেমে গেছে, থেমে গেলে শেষ কৌণিক বেগ কত, 0 হয়ে গেছে, কত 0 হয়ে গেছে। এবং এটা কত সময়ে 0 হয়ে গেছে বলো তো, টি ইকুয়াল টু 2 মিনিটে, তার মানে 2 ইন্টু 60 ইকুয়াল টু কত, 120 সেকেন্ড। এই টাইমে আমাদেরকে বাইর করতে হবে পাখাটির কৌণিক মন্দন কত। তা আমাদের ওমেগা নট, ওমেগা এবং আদি কৌণিক বেগ, শেষ কৌণিক বেগের সময় দেওয়া আছে। তাইলে ভাই আমাদের সমস্যা কোথায়, আমরা জানি, কারা জানে বলো তো, আমরা জানি ওমেগা ইকুয়াল টু হচ্ছিল ওমেগা নট প্লাস আলফা টি। এখান থেকে আলফা বের করা যাবে না, আলফা ইকুয়াল টু দেখতে পাচ্ছি আমি ওমেগা মাইনাস ওমেগা নট ডিভাইড বাই টি। এখানে আমি মান বসাই, তো মান বসাইলে কি দাঁড়াবে দেখো তো, এটা ওমেগা ইকুয়াল টু কি দাঁড়াচ্ছে, ওমেগা ইকুয়াল টু হচ্ছে আমি উপরে লিখে রাখছি, ওমেগা তো 0 মাইনাস হচ্ছিল 52.36 ডিভাইড বাই টি হচ্ছিল কত 60। তাহলে দেখি তো এটা কত আসে, 52 ভাগ হচ্ছিল কত 60। এটা আমি দেখতে পাচ্ছি 0.8726, কত আসে 0.8726। এটা আসতেছে আমাদের কি মন্দন মনে হচ্ছে। তো আমাদের এই মন্দনটা হচ্ছিল কি, আমরা কি ভুল করছি কোথাও, ও আচ্ছা 60 না তো, এটা সরি 120। এটা তো টাইমে যে 120 না, 120-এ থেমে গেছে। তাহলে 120-এ থেমে গেলে এটা হচ্ছে ভাগ কত, 0.0145 এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার। এই তো 0.0145, কত 0.0145, এটা হবে হচ্ছে উত্তর। ঠিক আছে, আর একবার ক্যালকুলেশন তোমরা চাইলেও কি করতে পারো, 52.36 ভাগ হচ্ছে হলো কত 120, এটা আসতেছে হচ্ছিল ওমা 52, এটা হচ্ছে 436 কেন আসে আমার একবার আজকে মান এক রকম আসতেছে কেন, যা হিসাব করি তাতেই হচ্ছিল কি গন্ডগোল লেগে যাচ্ছে, যা হিসাব করছি তাতেই কি গন্ডগোল লেগে যাচ্ছে। এটা কি কোনো কোথাও ভুল হচ্ছে? এটাকে এই পাশে পাঠিয়ে দিলাম, আলফা বের করবো। আলফা হচ্ছে হলো টাইম হচ্ছে 120, ওমেগা নট হচ্ছে হলো 52.36, তাহলে 52.36 হয়, তাহলে এটা কত আসে 52.36, 120 দ্বারা ভাগ করলে 52.36 ভাগ হচ্ছে হলো 0.01 সরি ডিলেট 120, এই ভাগ অঙ্ক পারতেছি না যে, এটা তো 436 আসছে, 0.436, 0. কত 436, তোমরা ক্যালকুলেশন দেখবে তো কোথাও ভুল হচ্ছে কিনা, এত রেডি। এটা মাইনাস আসবে এবং যখন তুমি মন্দন লিখবে, সুতরাং কৌণিক মন্দন বা হচ্ছে হলো কি এই মন্দন, তাহলে আর তোমার মাইনাস লেখার দরকার নাই, তখন 0.436 এত রেডিয়ান পার সেকেন্ড স্কোয়ার এটা লিখবে। ওকে, এই দেন তোমাকে বলছে পাখাটি থামার আগে কতবার ঘুরবে। মন্দন তো আমরা পেয়ে গেছি,
যদি আমার ভুল না হয় ক্যালকুলেশনে এটাই হবে উত্তর। তোমরা একটু চেক করো তারপর আমি কোথাও ভুল করছি কিনা, হইলে আমার একটু কমেন্ট সেকশনে জানাই দিও আর তোমরা খাতায় কারেকশন করে ফেলো, প্রসেস ঠিক আছে। দেন আমরা কি জানি বলো তো, থামার আগে কতবার ঘুরবে এই ঘূর্ণন সংখ্যা বাইর করতে হলে n = গত ক্লাসে একটা চাকার অঙ্ক করাইছিলাম, সেটা হচ্ছে আমরা বলছিলাম থামার আগে অতিক্রান্ত থিটা ডিভাইড বাই হচ্ছে 2π। তাহলে আগে আমাদের থিটা বের করতে হবে, তো থিটা = কি আমরা জানি ω0 প্লাস কি হাফ আলফা টি স্কয়ার, এটা দিয়ে বের করতে পারি, অথবা ω² = ω0² প্লাস 2α থিটা, এটা থেকেও করতে পারি। ω0 কত 52.36 ইন্টু টি কত 120 প্লাস হাফ কত বলো তো আলফা কত, আলফা হচ্ছে -0.436 ইন্টু হচ্ছে টি কত 120 হোল স্কয়ার। দেখো তো এটা কত আসে, তোমরা ক্যালকুলেশন করে আগে আগে তাড়াতাড়ি আমাকে বলে দাও তো। আমি দেখি 52.36 ইন্টু হচ্ছে কত 120, এটা আসতেছে 6283.2 বিয়োগ এটা মাইনাস প্লাস মাইনাস হয়ে যাচ্ছে গা, আমি দেখতে পাচ্ছি 0.436 ইন্টু হচ্ছে 120 হোল স্কয়ার ভাগ হচ্ছে 2, আমি দেখতে পাচ্ছি এটা 3139.2। তাইলে এটা 6283.3, আমি দেখতে পাচ্ছি এটা 3144 আসতেছে, এত রেডিয়ান, থিটাটা এত রেডিয়ান। সুতরাং তাহলে ঘূর্ণন সংখ্যা কত হবে n = থিটা ডিভাইড বাই হচ্ছে কত 2π, n কত হচ্ছে হলো n হচ্ছে সরি থিটা কত থিটা হচ্ছে হলো 3144 ডিভাইড বাই হচ্ছে 2 × 3.1416। তাহলে দেখো তো কতবার আসে, ভাগ হচ্ছে হলো 2 ইন্টু হচ্ছে 3.1416, আমি দেখতে পাচ্ছি এটা আসতেছে আমার 500। কত আসে বলো তো 500। এত আর ইভি লিখতে পারো, রিভলিউশন ঠিক আছে, বা রিভলভ ঠিক আছে, বা এত না লিখে এত বারও লিখতে পারো, আর ইভিও লিখতে পারো অথবা বার। 500 আসছে আমাদের উত্তর। তোমাদের কত আসে একটু দেখো তো, 500 আসছে আমার, এটা কত 500। তোমাদেরও এরকমই কাছাকাছি আসবে। বইয়ে উত্তরটা 498 কেন আমি জানি না, বইয়ে মনে একটু ভুল আছে, বইয়ে খুব সম্ভবত একটু কি আছে ভুল আছে, আমার ধারণা বইয়ে এটা কি আছে ভুল আছে। তো তোমরা এটা আমাকে কি একটু করে জানাইও তো এটা কত আসে, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল আমাদের এই যে যেরকম এরকম পাখা থামে গেছে বা হচ্ছে হলো চাকা থেমে যাচ্ছে, গাড়ির চাকা একটা নির্দিষ্ট বেগে চলছিল, তারপর হঠাৎ করে গাড়ি ব্রেক চাপার কারণে কতক্ষণ পর থেমে গেছে, বা সুইচ ফ্যান থেমে গেছে, এরকম ঘূর্ণনশীল কোনো বস্তুর ক্ষেত্রে এভাবে ঘূর্ণন সংখ্যা তুমি থামার আগে বের করতে পারো। এবার আসো চলো আমাদের ওই অঙ্কটা করবো, ওই যে ওইটা কোথায় যেন কোনটা এই যে এটা এই অঙ্কটা নিট টর্ক বাইর করতে হবে। এখন নিট টর্ক বাইর করতে গেলে কি করবা, নিট টর্ক আমরা জানি হলো দুইটা বলের জন্য আলাদা আলাদা টর্ক বের করে যোগ করব, বাট এখানে একটা জিনিস দেখো তো, আলাদা আলাদা বের না করে এটাও 20 নিউটন এটাও 20 নিউটন, আবার এরা সমান্তরালে আছে, আবার বিপরীত দিক থেকে কাজ করছে, দেখো তো, আবার প্রয়োগ বিন্দুও ভিন্ন, তাইলে এটা কি হবে বলো তো, কাপল বা দ্বন্দ্ব হবে না। কাপল বা দ্বন্দ্বের ক্ষেত্রে নিট টর্ক বা হচ্ছে দ্বন্দ্ব, কাপল বা দেখো কাপলের ক্ষেত্রে হচ্ছে কেমন, টর্ক = F × D। আমরা জানি F হচ্ছে একটা বলের মান, D হচ্ছে হলো কি বলতো, D হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব 2 মিটার, তাহলে এটা হবে 40 নিউটন মিটার। শেষ উত্তর। এটা আমি দেখে বুঝে গেছি। এখন তুমি একটা জিনিস কোন দিকে ঘুরবে বলো তো, এটা এদিকে নামাই দিবে, এ উপরে উঠে দিবে, তাহলে এটা আসলে এইভাবে ঘুরবে, এটা এইভাবে ঘুরবে, বুঝাই যাচ্ছে এটা এইভাবে ঘুরবে। তাহলে এটা হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরবে, ঘড়ির কাঁটার দিকে এইভাবে বলে দেওয়া যায়, ঘড়ির কাঁটার দিকে। কেমনে বুঝলাম, এটা নিচে নামাবে এটা উপরে নামাবে, তাহলে এই দ্বন্দ্বটা এভাবে ঘুরতে চাইবে। এবার আসো তুমি যদি টর্কের কনসেপ্ট দিয়ে করো, এভাবে না করে দ্বন্দ্ব না দিয়ে, যেহেতু সমমানের বল কাজ করতেছে, তাইলে তাদের ঘূর্ণন অক্ষ হবে তাদের ঠিক মধ্যবিন্দুতে, এই জায়গায় হবে তাদের ঘূর্ণন অক্ষ। তাহলে এটা যদি 2 মিটার হয়, এই পাশটা হচ্ছে 1 মিটার, এই পাশটা হচ্ছে কত 1 মিটার। প্রথমে এই 20 নিউটন বলের জন্য টর্ক বাইর করব, কোনটার জন্য, এই যে এই পাশেরটা বাম পাশের, এটা τ1। আমরা জানি যেহেতু Fr হবে F1 R1, F1 কি হবে R1, এখানে F1 কত 20, দেখো F1 কত 20, R1 কত, F1 R1 কত 1, তাহলে এটা কত হবে বলো তো 20 নিউটন মিটার। আচ্ছা এটার দিক কোন দিকে হবে, এ উপরের দিকে উঠে দিবে, উপরের দিকে উঠে দেওয়ার মানে কি বলো তো, উপর দিকে উঠে দাও ঘড়ির কাঁটার দিকে, তাইলে এটা কেমন হবে -20 নিউটন মিটার। কেন বলো তো, কারণ ঘড়ির কাঁটার কি, ঘড়ির কাঁটার কোন দিকে, ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে। এটা কোনটার জন্য, বাম পাশেরটার জন্য বাইর করছি। এবার ডান পাশেরটার জন্য τ2 কি আসবে, F2 R2,
তাও দেখো তো অক্ষ থেকে দূরত্ব কত 1 মিটার, বল কত 20, 20 ইন্টু 1 তাহলে কত 20 আসছে। এবার 20 নিউটন মিটার, কিন্তু ওইটা এই বলটা এটাকে নিচের দিকে ঘুরে দিবে, মানে ঘড়ির কাঁটার দিকে ঘুরাবে, তাইলে এটা হবে কত -20 নিউটন মিটার। মাইনাস কেন? কারণ হচ্ছে কি ঘড়ির কাঁটার ঠিক দিকে। দেন ফাইনালি সুতরাং আমরা এখানে লিখতেছি, আমি উপরে লিখতেছি, তোমরা একটু উপরে দেখবা। হ্যাঁ, টাউ ইকুয়াল টু নিট টর্ক, টাউ ইকুয়াল টু টাউ 1 প্লাস কত টাউ 2, এবং এখান থেকে কি -20 প্লাস কত -20, তাহলে কত আসে দেখো তো -40 নিউটন মিটার। এখানে কি দ্বারা বোঝায়? মান হচ্ছে 40 নিউটন মিটার টর্কের, মাইনাস দ্বারা কি বোঝায়? এখানে মাইনাস দ্বারা কি বোঝায়? ঘড়ির কাঁটার দিকে বোঝায়, ঘড়ির কাঁটার দিকে বুঝায়। তাহলে সুতরাং নিট টর্ক কত? নিট টর্ক হবে হচ্ছে নিট টর্ক টাউ ইকুয়াল টু হচ্ছে 40 নিউটন মিটার। মাইনাস দ্বারা কি বোঝায় বলো তো? ঘড়ির কাঁটার দিকে। ঠিক এই উত্তরটা আসছে। তুমি কাপল দিয়ে এটাকে করতে পারো, আবার টর্কের মাধ্যমেও করতে পারো। ঠিক আছে, এইটা হচ্ছে কাপল দিয়ে করাটা তুলনামূলক ছোট এবং সহজ, তাই এটা দিয়ে করে ফেলবা। যদি কাপল না হয়, মানে সমমানের বল বিপরীত দিক থেকে আবার সমান্তরালে কাজ না করে, তারপর হচ্ছে প্রয়োগ বিন্দু ভিন্ন না হয়, তাহলে তুমি কি করবা বলো তো? তাহলে তুমি ওই টর্কের কনসেপ্ট গত ক্লাসে যে এইসব টর্ক করাইছি ওইগুলো দিয়েই করবা। এই হচ্ছে ঘটনা। এবার আসো হচ্ছে কৌণিক গতিশক্তি। ঘূর্ণায়মান যেসব আছে তাদের ক্ষেত্রে কৌণিক গতিশক্তি কত হবে? তাদের ক্ষেত্রে কৌণিক গতিশক্তি কত হবে? আমরা জানি কৌণিক গতিশক্তি ইকুয়াল টু, আমরা জানি গতিশক্তি মানেই তো কি হাফ mv স্কয়ার। কৌণিক গতির ক্ষেত্রে, রৈখিক গতির ক্ষেত্রে ভর যে কাজটা করে, কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক সেম কাজটা করে। জড়তা বেসিক্যালি জড়তা পরিমাপ করা হয়। রৈখিক গতির ক্ষেত্রে বস্তুর ভরটা দিয়ে জড়তা পরিমাপ করা যায়, কৌণিক গতির ক্ষেত্রে জড়তার ভ্রামক দিয়ে বস্তুর জড়তা মাপা হয়। আবার আরেকটা মনে রাখবা, কৌণিক বেগের ক্ষেত্রে তো ভি হচ্ছে রৈখিক বেগের ক্ষেত্রে ভি হচ্ছে তার বেগ, আর কৌণিক গতির ক্ষেত্রে ওমেগা হচ্ছে তার বেগ। তো আমরা জানি হাফ ইন্টু কি হাফ mv স্কয়ার, এটা হচ্ছে রৈখিক গতিশক্তি। তাহলে কৌণিক গতিশক্তি ইকুয়াল টু কি হবে? যেহেতু ভরের কাজটা এখানে জড়তার ভ্রামক করে, তাহলে আই এবং ওমেগা, কৌণিক বেগের পরিবর্তে ভি এর পরিবর্তে ওমেগা হবে, তাহলে হাফ ওমেগা স্কয়ার। এই যে দেখো, এটাই হচ্ছে কৌণিক গতিশক্তি। কি বলতো? কৌণিক গতিশক্তি এটা। তাহলে একটা বস্তু যদি নির্দিষ্ট কৌণিক গতিশক্তি, ওকে, এটা কৌণিক গতিশক্তি। দেন আরেকটা কথা মনে রাখতে হবে, কৌণিক গতিশক্তি যদি এটা আমাদের হয়, তাহলে আমাদের আরো ব্যাপার স্যাপার আছে, যে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা বলে একটা কথা আছে, ওটাতে একটু পরে যাই। যদি কোনো বস্তু একটা অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তার কৌণিক গতিশক্তি একটা সমকৌণিক বেগে, তাহলে তার কৌণিক গতিশক্তিটা দিয়ে বের করা যাবে। অবশ্যই ওমেগাটা এখানে ধ্রুব থাকতে হবে। আর যদি কোনো কিছু, ধরো একটা হেলানো তল বেয়ে একটা বস্তু গড়াই পড়তেছে, কিভাবে পড়তেছে? গড়িয়ে পিছলে একভাবে যাচ্ছে না, গড়াচ্ছে, পড়ার সময় পড়তেছে তো আবার সাথে সাথে এভাবে গড়াচ্ছে, নিজের অক্ষের সাপেক্ষেও গড়াচ্ছে। যদি গড়িয়ে কোনো বস্তু পড়ে, তাইলে তার একই সাথে, ধরো এরকম একটা হেলানো তল, সাপোজ আর কি একটা হেলানো তল, এখান থেকে একটা ধরো একটা গোলক পড়তেছে, নিরেট গোলক। এই নিরেটটা গোলক পড়তে বললো যে এই জায়গায় তার বেগ কত হবে, বা এই জায়গায় মোট শক্তি কত হবে। এই জায়গায় মোট শক্তি হবে, সে গড়ায় পড়তেছে, তার একটা রৈখিক গতিশক্তি থাকবে হাফ mv স্কয়ার। সাথে তার আবার একটা হচ্ছে ওই যে নিজের অক্ষের সাপেক্ষে গড়িয়ে যখন পড়ে, নিজের অক্ষের সাপেক্ষে একটা ঘূর্ণন গতি আছে, সেটা তোমার এখানে যোগ হবে হাফ আই ওমেগা স্কয়ার। এটাই হবে মোট গতিশক্তি। মোট কি হবে বলতো? গতিশক্তি এই জায়গায়, মোট গতিশক্তি জায়গায় কি হবে? হাফ mv স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার। এই জায়গায় রৈখিক বেগটাও লাগবে, আবার এর জড়তার ভ্রামক দিয়ে এটাও বের করতে হবে। তাহলে এই দুটোটা লাগবে। যখন গড়িয়ে পড়বে, তখন তার মোট গতিশক্তি কত বলতো? মোট গতিশক্তি হাফ mv স্কয়ার প্লাস হাফ আই ওমেগা স্কয়ার, গড়িয়ে পড়লে। আর নর্মাল একটা অক্ষকে কেন্দ্র করে কোনো কিছু ঘুরছে, তখন তার কৌণিক বেগ হচ্ছে, কৌণিক গতিশক্তি হচ্ছে এটা। ঠিক আছে, ঠিক যেভাবে আবার রৈখিক গতির ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আছে, এখানেও হচ্ছে কি কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি আছে। তো কৌণিক গতির ক্ষেত্রে ভরবেগটা কি? আমরা জানি ভরবেগ ইকুয়াল টু কি আই ওমেগা, গত ক্লাসে শিখলাম। তো আই ওমেগা যদি হয়, ভরবেগের কোনো কিছু একই বস্তুর ক্ষেত্রে ভরবেগের যদি তুমি পরিবর্তন ঘটাও, মানে ভরবেগের পরিবর্তন তো ঘটবে না, ভরবেগ সংরক্ষণশীল থাকবে। তো এটা ভরবেগের সংরক্ষণশীলতা হচ্ছে I1 ওমেগা 1 ইকুয়াল টু I2 ওমেগা 2। অর্থাৎ তুমি যদি জড়তার ভ্রামক বাড়াও, বস্তুটার কৌণিক বেগ কমে যাবে। এখানে হচ্ছে আমরা দেখতেই পাচ্ছি যে হচ্ছে কি জড়তার ভ্রামক এবং কৌণিক বেগ হচ্ছে পরস্পর ব্যস্তানুপাতিক, এবং এটাই বলতেছে। তুমি ব্যস্তানুপাতিক কেমনে বুঝলেন? দেখো না তুমি, দেখো আই ইকুয়াল টু হচ্ছে কি L বাই ওমেগা,
এল যদি হচ্ছে হলো কি কৌণিক ভরবেগ, যেহেতু কৌণিক ভরবেগ ধ্রুব থাকে তাহলে এল যদি আমি ধ্রুব রাখি আইটা হচ্ছে ওমেগার ব্যস্তানুপাতিক, আই হচ্ছে ওমেগার ব্যস্তানুপাতিক, তার মানে আই বাড়লে ওমেগা কমবে, ওমেগা বাড়লে আই কমবে, অর্থাৎ এখানে এই দুইটার গুণফল আজীবন কি থাকবে, ধ্রুব থাকবে, অর্থাৎ কৌণিক ভরবেগ সবসময় কি থাকবে, ধ্রুব থাকবে, অর্থাৎ কৌণিক ভরবেগ সংরক্ষণশীল হবে। বিভিন্ন জায়গায় আমাদের এটা অ্যাপ্লাই করতে হবে, এটা হচ্ছে কৌণিক ভরবেগের কি সংরক্ষণশীলতা, I1 ওমেগা 1 ইকুয়াল টু কি I2 ওমেগা 2, মনে রাখতে হবে। অঙ্ক করবো আমরা, একটু পরে অঙ্ক করবো আমরা, জাস্ট ফর্মুলা থেকে তোমাদেরকে একটু কি হিন্টস দিয়ে দিয়ে এবার সামনে যাচ্ছি। এরপর আমি তোমাদেরকে একটা অঙ্ক করাতে চাই, যে হচ্ছে হলো কি পাখা একটা, এটা আসছে হচ্ছিল কুমিল্লা বোর্ড 2017-তে, হ্যাঁ কুমিল্লা বোর্ড 2017-তে। তো তুমি যদি এই অঙ্কটা তোমরা যদি এটা করতে চাও যে হচ্ছে হলো, তাহলে হচ্ছে হলো তোমাদের জন্য খুবই ভালো হয় আর কি, ঠিক আছে। এটা হচ্ছে বিভিন্ন জিনিসকে রিলেট করে অঙ্কটা। এটা হচ্ছে কোশ্চেনটা দিছে এরকম, 142 সেন্টিমিটার এবং 22 সেন্টিমিটার, দুইটা দেখো 142 সেন্টিমিটার এবং 22 সেন্টিমিটার, 142 আর শুধু 22 সেন্টিমিটার ব্যাসের দুইটা বৈদ্যুতিক পাখা বানানো হলো। দেখো 142 সেন্টিমিটার ও 22 সেন্টিমিটার ব্যাসের দুটি চাকা বানানো হলো, বানানো হলো। তপন স্যারের বই এটা দ্বিতীয় গতিবিদ্যা অধ্যায় 3য় অধ্যায়ের মধ্যে ঢুকে দিছে এটা, যদি এটা 4th চ্যাপ্টারের প্রশ্ন। প্রথমটি মিনিটে, কত বলতো মিনিটে, কোথায় বলতো মিনিটে বলছে হচ্ছে হলো 150 বার, 150 বার ও মিনিটে, প্রথমটি মিনিটে এতবার, ও দ্বিতীয়টি মিনিটে 180 বার ঘুরছে, 180 বার ঘুরে। সুইচ বন্ধ করার পর, সুইচ বন্ধ করার 2 সেকেন্ড পর উভয় পাখা থেমে গেল। আমাদেরকে প্রশ্ন কি করছে জানো, গ নাম্বারে প্রশ্ন করছে প্রথম পাখার প্রান্তবিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ কত, তোমরা যদি ভিডিও মনে হয় যে ভাইয়া প্রশ্ন লিখছেন আপনার, আমার স্মার্ট বোর্ড তো এখনো আনি নাই, স্মার্ট বোর্ড না থাকার কারণে হচ্ছে প্রশ্ন লিখতে টাইম বেশি যায়। তো তোমাদের যদি টাইম বেশি মনে হয় তোমরা একটু ফাস্ট করে দেখবে, ইউটিউবে ভিডিও কিন্তু ফাস্ট করা যায়। সুইচ বন্ধ করার পর উভয় পাখা সমান সংখ্যক বার ঘুরবে কি? এই প্রশ্নটা একটু বোঝো, সোজা প্রশ্ন, একদম সোজা। অলরেডি গত ক্লাস আর আজকের ক্লাস করার পর তোমাদের এগুলো পানিপাত হয়ে যাওয়ার কথা। দেখো 142 সেন্টিমিটার আর 22 সেন্টিমিটার, তাহলে এটা হচ্ছে রেডিয়াস R1, এটা রেডিয়াস 2, ব্যাস তো দুই দ্বারা ভাগ করে নিবা, এটা হবে 142 ডিভাইড বাই 2, 71 সেন্টিমিটার ইকুয়াল টু হচ্ছে 0.71 মিটার। ওকে, এটা হচ্ছে 22 সেন্টিমিটার, তাহলে হচ্ছে কি আর হবে হচ্ছে 0.11 মিটার। ওকে, ব্যাসের দুটি চাকা বানানো হয়েছে, প্রথমটা এতবার ঘুরে, তাহলে এটা হচ্ছে N1, এটা N1, এটা হচ্ছে কত N2। তাইলে আমাদের দুইটার জন্যই প্রথমটার ওমেগা পেয়ে যাব আমরা, দ্বিতীয়টার ওমেগা পাবো, তারপর দুটোটাই লাস্টে গিয়ে থেমে গেছে। তাহলে দুইটার জন্য, প্রথমটার জন্য ওমেগা 1 ইকুয়াল টু হবে 2s পাই N1/t, দুই সময় একই, আর ওমেগা 2 হবে দ্বিতীয়টার জন্য 2 পাই N2 ডিভাইড বাই t। আচ্ছা, কি এটা হচ্ছে 2 পাই ইনটু কত 150 ডিভাইড বাই হচ্ছে টাইম হচ্ছে 2 সেকেন্ড, সরি 2 সেকেন্ড বলছি, মিনিটে, এটা তো মিনিটে কতবার ঘুরে, এটা ওমেগা বের করার সময় হচ্ছিল কতক্ষণে এটা ঘুরে এটা, আর লাস্টে হচ্ছিল ওই কি ত্বরণ বের করার সময় বা কৌণিক সরণ থিটা বের করার সময় এই টাইমটা ইউজ হবে, এটা টি তখন। তো এটা হচ্ছে কত 60, তাহলে এটা এখান থেকে পাবে। আবার এটা কত আসবে, এই যে 2 পাই ইনটু হচ্ছে কত 180 ডিভাইড বাই হচ্ছে 60, এটা আসবে। উভয়ের জন্যই ওমেগা 1 এবং ওমেগা 2, এটা হচ্ছে ধরো হচ্ছে ওমেগা 1, আচ্ছা এটাকে আমি ওমেগা 1 ইনিশিয়াল দিব, এটা ওমেগা নট 1, এটা ওমেগা নট 2 দেই, আর লাস্টে এটা শেষ ব্যাগটাকে দিব আমরা ওমেগা কি দেই, ওমেগা 1, আচ্ছা এটা ওমেগা 1 0, এটারটাকে আমরা দিচ্ছি ওমেগা 2, এটা হচ্ছে 0। আর এখানে হচ্ছে আলটিমেটলি আমাদের প্রথম প্রশ্ন গ নাম্বারে কি বলছে আগে ওইটা দেখি একটু, গ নাম্বার না করে আমরা হচ্ছে সব ডাটা ডিফাইন করে ফেলতেছিলাম। দেখো প্রথম পাখার প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ A ইকুয়াল টু হচ্ছে ওমেগা স্কোয়ার আর, অন্যভাবে বলতে হবে A ইকুয়াল টু ভি স্কোয়ার বাই, দেখো ভি স্কোয়ার বাই আর,
এটা না mv²/r, যে ওখান থেকে এই কেন্দ্রমুখী ত্বরণ হচ্ছে v²/r। এটা দিয়েও করতে পারো তুমি, এটা দিয়েও করতে পারো। তো এখানে আমাদের ওমেগা প্রথমটা প্রান্ত বিন্দুতে, প্রান্ত বিন্দু মানে কি বলতো, একদম শেষ বিন্দুতে, তাইলে কেন্দ্র করে ঘুরছে একদম পাখার একদম এই জায়গা থেকে। প্রান্ত বিন্দু হচ্ছিল পুরা পাখাটার, তাইলে কি ব্যাসার্ধ যেটা ওইটা, তাইলে এটা হচ্ছিল ব্যাসার্ধ হবে কত, এই যে এটা, তাইলে এটা হবে, এটা দিয়ে না করে এটার ওমেগা তো আমরা এখানে বের করলাম, এই যে ওমেগা, ওমেগা হচ্ছে কত 2π × হচ্ছে 150। আমি এখান থেকে এভাবে করছি, তোমরা যারা একটু বুঝো তারা দেখো, এই যে আমি ওমেগা বের করিনি তো, তাই এটা পুরোটা বসাইছি এখানে, বসিয়ে আর কত হবে বলো তো 0.71, প্রথমটার প্রান্ত বিন্দু তো প্রথমটা এটা, তাইলে এটার জন্য এত রেডিয়ান/সেকেন্ড স্কয়ার ত্বরণ চলে আসবে, শেষ। এটা হচ্ছে প্রথম পাখার প্রান্ত বিন্দুতে কেন্দ্রমুখী ত্বরণ, এটাই কেন্দ্রমুখী ত্বরণ তো ওমেগা²r, ঠিক আছে। এবার সুইচ বন্ধ করার পর উভয় পাখা সমান সংখ্যক বার ঘুরবে কিনা দেখো। তুমি সবার আগে তোমার কাজ হবে, আমি ওমেগাগুলো তোমাদেরকে ডিফাইন করে দিছি, প্রথমটার আদিবেগ, প্রথমটার শেষ বেগ, দ্বিতীয়টার আদিবেগ, দ্বিতীয়টার শেষ বেগ, দুটোটার শেষ বেগই কিন্তু শূন্য, দুটোটার জন্য টাইম লাগছে কত 2 সেকেন্ড। তাইলে তুমি এখন প্রথম পাখার জন্য, মানে এটার জন্য, প্রথম পাখার জন্য এই যে এটা এটা আর এই টাইম ইউজ করে আলফা বের করবা। আলফা ইকুয়াল টু কি, একটু আগে শিখে আসলাম আমরা, ওমেগা মাইনাস ওমেগা নট 80। এটা করতে আসছিল মনে আছে, ওই যে ওমেগা ইকুয়াল টু কি, ওমেগা নট প্লাস আলফা টি, এটা থেকে আলফা বের করে নিবা, দেন থিটার সূত্র থেকে থিটা বের করবা। থিটা ইকুয়াল টু কি, থিটার সূত্র কোনটা, এই যে থিটার সূত্র ইকুয়াল টু ওমেগা নট টি প্লাস কি হাফ আলফা টি স্কয়ার। ওকে, এই সূত্র থেকে তো করবাই, এই সূত্র থেকে আলফা বের করবা, এই সূত্র থেকে থিটা বের করবা প্রথম পাখার জন্য। আবার দ্বিতীয় পাখার জন্য তার আদিবেগ, এটা বসাবে, শেষ বেগ শূন্য বসাবে, টাইম একই বসাবে, আবার দ্বিতীয় পাখার জন্য আলফা বের করবে, দ্বিতীয় পাখার জন্য আলফা বের করে আবার দ্বিতীয় পাখার জন্য থিটা বের করবে এই সূত্র দিয়ে। দেন থিটাগুলো বের করে প্রথমটার জন্য এই থিটাকে দিই, প্রথমটার জন্য যে থিটা আসবে সেই থিটাকে 2π দ্বারা ভাগ করলে প্রথম পাখা কতবার ঘুরবে পাবা। আবার দ্বিতীয় পাখার জন্য যখন থিটা বের করছো ওই থিটাকে 2π দ্বারা ভাগ করলে আবার দ্বিতীয় পাখাটার জন্য কি পাবা তোমরা বলো তো, দ্বিতীয় পাখাটার জন্য আবার ঘূর্ণন সংখ্যা পাবা। তারপর দেখবা যে দুটোটা সুইচ বন্ধ করার পর উভয় পাখা সমান সংখ্যক বার ঘুরবে কিনা, অর্থাৎ দুইজনের জন্যই ঘূর্ণন সংখ্যা সেম আসতেছে কিনা। গত ক্লাসে একটা অঙ্ক করাইছি চাকার, আজকের ক্লাসের শুরুতেই এই টপিকের অঙ্ক ছিল, এই জন্য আর এটা আমি করাচ্ছি না, জাস্ট প্রসিডিউর বলে দিছি। এবার তুমি করতে হবে, নিজেকে পুশ করতে হবে, সব অঙ্ক স্যার ভাইয়ারা করাই দিবে না তো, স্যারের সাথে সাথে নিজেকেও একটু কি করতে হবে, আপডেট করতে হবে, তাইলে হচ্ছিল কি জিনিসগুলো অনেক সহজ হয়ে আসবে, নাইলে কিন্তু সহজ হবে না, তাহলে কিন্তু সহজ হবে না। এবার আসা হচ্ছিল আমরা অন্য টাইপের, অন্য ধাঁচের একটা অঙ্ক করি, যে হচ্ছিল গতিশক্তি টক্তি কিছু আছে এরকম থাকলে হচ্ছে সবচেয়ে ভালো হয় আর কি, যে হচ্ছে হলো ধরো কৌণিক গতিশক্তি টক্তি কিছু একটা থাকলে খুবই ভালো হয়। এরপর আমি একটা অঙ্ক করতেছি হচ্ছিল নৃত্যশিল্পীর, কি বলতো, নৃত্যশিল্পীর 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী দুহাত প্রসারিত করে মিনিটে 20 বার ঘুরতে পারেন। এটা বরিশাল বোর্ড 2017। আর একটু আগেরটাও একটা বোর্ডে ছিল, একটু আগেরটা কোন বোর্ডে ছিল যেন আমি তো ভুলে গেলাম, আমি তো বললাম ওইটা হচ্ছে কোথায় যেন একটা আসছিল, বোর্ডে আসছিল, ওইটাও কিন্তু বোর্ডে। একটু আগের প্রশ্নটা কোথায় ছিল, দাঁড়াও আমি বোর্ড নাম্বারটা বলি, বোর্ড ওইটা আসছিল হচ্ছিল কুমিল্লা বোর্ড 2017। কোথায়, কুমিল্লা বোর্ড। এখন যেটা করছি এটা আসছে হচ্ছিল বরিশাল বোর্ড 2017। 60 কেজি ভরের একজন নৃত্যশিল্পী কত মিনিটে 20 বার ঘুরছে, মিনিটে এত ভরের নৃত্যশিল্পী মিনিটে কত, মিনিটে 20 বার ঘুরছে, আচ্ছা মিনিটে 20 বার ঘুরলো। তিনি সঙ্গীতের সাথে তাল মেলানোর চেষ্টা করছিলেন, এই কথাটা বলা আছে উদ্দীপকে, এতবার ঘুরছে, এটা হচ্ছে উদ্দীপক বেসিক্যালি। এরপরে বলছে হচ্ছিল, আমাকে বলছে হচ্ছে নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতান হতে মিনিটে 30 বার ঘুরতে হলে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করো। এটা কথা বুঝো। গ, নৃত্যশিল্পীকে কি বলতো, সঙ্গীতের সাথে ঐকতানিক হতে মিনিটে 30 বার ঘুরতে হলে জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করো। জড়তার ভ্রামক দ্বয়ের তুলনা করো, এটা ছিল গ। ঘতে ছিল কি জানো, ঘতে ছিল পরিবর্তিত কৌণিক গতিশক্তির দ্বিগুণ হবে কি, নৃত্যশিল্পীর
নৃত্য না নৃত্যশিল্পীর, আমি এগুলো বানানো পারি না। নৃত্যশিল্পীর পরিবর্তিত গতিশক্তি দ্বিগুণ হয়েছিল কি না, দ্বিগুণ হয়েছিল কি যাচাই করতে বলছে। আমি যদি নৃত্যশিল্পীকে সঙ্গীতের সাথে ঐকতানিক হতে 30 বার ঘুরতে হয়, কখন? মিনিটে। এই যে এটা 5 লাইন, এখানে মিনিটে 30 বার ঘুরতে হলে জড়তার ভ্রামক। মানে কি? নিশ্চিতভাবে একই ব্যক্তি, ও হচ্ছে 60 কেজি ভরের, ও হচ্ছে কি মিনিটে 20 বার ঘুরছে। মিনিটে 20 বার ঘোরা মানে তার ওমেগা একটা আছে এখন 2πn/, কি বলতো, টি, এটা ওমেগা 1 দেই ও এটা। কিন্তু ঐকতানিক হইতে হইলে, ঐকতানিক মানে সঙ্গীতের সাথে তার তাল মিলাইতে হইলে তাকে এতবার ঘুরতে হচ্ছে। এই অবস্থায়, ও যেই অবস্থায় ঘুরছে ওই অবস্থায় তার একটা জড়তার ভ্রামক আছে কি নাই? আছে। তো এই জড়তার ভ্রামকটা তার কত? সামথিং কিছু একটা জড়তার ভ্রামক, প্রথমে যেটা ছিল এটার সাথে রিলেটেড এটা। ও যখন মিনিটে এটা 20 বার না ঘুরে ও হঠাৎ করে তার স্পিড বাড়াই দিয়ে মিনিটে 30 বার ঘুরতেছে, এখন কি আর জড়তার ভ্রামক আগের মতো থাকবে? জড়তার ভ্রামক আগের মতো থাকবে না, জড়তার ভ্রামক নিশ্চিতভাবে কমে যাবে। কারণ আমরা জানি ওমেগা বাড়লে জড়তার ভ্রামক কমে, জড়তার ভ্রামক বাড়লে ওমেগা কমে। অর্থাৎ একই ব্যক্তির ক্ষেত্রে আমরা জানি একটু আগে কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি পড়ছি, তাইলে এটা যদি তোমার ওমেগা 2, এখান থেকে আমরা জানি 2πn/6t, এটা থেকে ওমেগা 2 জানবো, আমাদেরকে বাইর করতে হবে I2 এবং I1, এইটার মধ্যে তুলনা করতে হবে কে বড় কে ছোট। তো আমরা কৌণিক ভরবেগের সংরক্ষণশীলতা নীতি জানি I1 ওমেগা 1 ইকুয়াল টু কি I2 ওমেগা 2, জানি কি জানি না বলো? তো I1 কত? I1 জানি না আমরা, I1 আর I2। ওমেগা 1 কত? 2π, মিনিটে 20 বার ঘুরছে, /60। I2 কত? I2 জানি না, I2 বের করব, মানে I1 আর I2 অনুপাত তুলনা করে দেখাবো। এটা ইনটু হচ্ছে ওমেগা 2 কত হবে? 2π, কয়বার ঘুরছে? মিনিটে 30 বার ঘুরছে, ডিভাইড বাই কত বলো তো? টি, মিনিটে 60 বার, তাহলে 60 দুই পাশ থেকে বাদ দিয়ে দেওয়া যায়। আমি আরো কমাই ফেলি, 0 2 কাটাই দেওয়া যায়। তাইলে দেখো তো আমি দেখতে পাচ্ছি 2I1 ইকুয়াল টু 3I2। তাইলে আমাদের সুতরাং I2 ইকুয়াল টু, দেখো তো I2 সমান কত আসবে? 2/3I1। তার মানে কি আগের চেয়ে এর 2/3 মানে কত? 2/3 মনে হয় 60.667I1 এরকম মনে হয়। তাইলে দেখো তো জড়তার ভ্রামক পূর্বের তুলনায় শুরুতে যত ছিল, এই অবস্থায় যত, দেখো 60 কেজি ভরের নৃত্যশিল্পী মিনিটে এতবার ঘুরছে, ওই অবস্থায় তার জড়তার ভ্রামক যা ছিল, এখন মিনিটে যখন 30 বার ঘুরে তখন তার জড়তার ভ্রামক হয়ে যায় 0.667। কত? 667I1, মানে আগের তুলনায় এত গুণ হয়ে যাচ্ছে, অর্থাৎ আগের চেয়ে কমে গেছে। শেষ। এটা হচ্ছে তোমার এই যে গ উত্তর শেষ। দেখো জড়তার ভ্রামকদের তুলনা করো বলছে এটা। তোমার কি এটা উত্তর বোধগম্য হয়েছে? সহজ না? এইবার নৃত্যশিল্পীর পরিবর্তিত গতিশক্তি দ্বিগুণ হয়েছে হলো কিনা। তো নৃত্যশিল্পীর গতিশক্তি শুরুতে যখন তার গতিশক্তি দ্বিগুণ হয়েছিল কিনা দেখতে, পরিবর্তিত দ্বিগুণ কিনা যাচাই করব। প্রথম পার গতিশক্তিকে আমরা E1 ধরি। E1 ইকুয়াল টু হাফ I1 ওমেগা 1 স্কয়ার। এখন E2, এখন কি বলতো? E2 যদি হয়, E2 কত হবে বলতো? হাফ টু I2 ওমেগা 2 হোল স্কয়ার। তো ওমেগা 1 এবং ওমেগা 2 তো আমরা জানি, এখান থেকে বসাইতে পারবি, আমরা আগেই তো এই যে এখান থেকে মান বের করতে পারি। এরপর একটাকে আরেকটা দ্বারা তুলনা করে আমরা E2 দেখব E1 এর দ্বিগুণ আসছে কিনা। তুমি বলে কেমনে দেখবেন আমরা এটা আমরা এখন দেখি। আমরা এই জায়গায় এখন কি করব? একটাকে আরেকটা দ্বারা ভাগ করি, ভাগ করার পর জাস্ট দ্বিগুণ হয়েছে কিনা তুলনা করব, যে E2টা বলছেই তো পরিবর্তিত গতিশক্তিটা দ্বিগুণ হয়েছে কিনা, মানে হচ্ছে E1 এর দ্বিগুণ কিনা। তাহলে আমি দেখি E2, আমি লাগবে হচ্ছে আমার E2, তাহলে E2 উপরে রেখে E1 নিচে, তাহলে হচ্ছে হলো হাফ I2 ওমেগা 2 হোল স্কয়ার ডিভাইড বাই কি হবে বলো তো? হাফ কি হচ্ছে? হাফ I1 ওমেগা 1 হোল স্কয়ার। এবার আসো মান বসাই, হাফ চলে যাবে, বাদ দাও। I2 ইকুয়াল টু, একটু আগেই দেখলাম I2 হচ্ছে 667I1 ইন্টু হচ্ছে কত? 2π ইন্টু 30 ডিভাইড বাই হচ্ছে কত আসতেছিল যে 30 ইন্টু হচ্ছে ডিভাইড বাই হচ্ছে 60 মিনিটে। তো এটা ওমেগা 2 এই যে এটা ওমেগা 2, এইটার জন্য ওমেগা 2 এটা হোল স্কয়ার ডিভাইড বাই হচ্ছে কত আসবে দেখো তো? ওই নিচে আসবে I1 ইন্টু হচ্ছে ওমেগা হচ্ছে 2π ইন্টু হচ্ছে 20 বার ঘুরতেছিল সে 60। আমি দেখতে পাচ্ছি 60 বাদ দিয়ে দেওয়া যায়, 2π বাদ দিয়ে দেওয়া যাবে, 20 আর 30 0 বাদ চলে যাবে গা, I1 বাদ দিয়ে দেওয়া যাবে। আমি দেখতে পাচ্ছি হলো নিচে থাকতে, উপরে থাকতে হচ্ছে 0.667 ইন্টু হচ্ছে হলো 3, নিচে হচ্ছে হলো কত? 2। তাহলে এটা কত আসে আগে আমরা একটু ক্যালকুলেশন করে আমরা দেখতে পারবো। এটাও কিন্তু স্কয়ার ও স্কয়ার হইলে হচ্ছে এটা 3 9 হয়ে যাবে, এটা সরি এটা কত? 9 হয়ে যাবে।
এটা 9 হয়ে যাবে, আর নিচে হচ্ছে ক্যালকুলেশনে কত আসবে, 4 আসবে, 4 সরি নিচে 4 আসবে। তাহলে আমি এটা যদি ক্যালকুলেশন করি তাহলে আমি দেখতে পাবো 0.667 ইন্টু হচ্ছে কত 999 ডিভাইড বাই হচ্ছে কত 4। আমি দেখতে পাচ্ছি এটা 1.5 আসে, কত 1.5। তাহলে সুতরাং E2 বাই কত E1 হচ্ছে এত, তাহলে সুতরাং কি E2 সমান কত 1.5 E1, অর্থাৎ গতিশক্তি পূর্বের গতিশক্তি 1.5 গুণ হচ্ছে, 2 গুণ হচ্ছে না। কয় গুণ হয়েছে, 1.5 গুণ। এবার উত্তরটা আমি বইয়ের সাথে একটু মিলাই, তাইলে বুঝতে পারবো আসলেই আমাদের উত্তরটা কি আছে কিনা, কারেক্ট আছে কিনা। এটা কোথায় যেন আসছে, আমি কোত্থেকে নিছি, উদাহরণ থেকে নিছি নাকি অনুশীলনী থেকে নিছি, এটাই তো ভুলে গেছি। কোথায় যেন এই তো দেখি, গতিশক্তি আমাদের 1.5 গুণ। ইয়েস, আমরা যেটা বের করেছি ঠিক সেমই আসছে, 1.5 গুণ। বইয়েও কি 1.5 গুণই আছে উত্তর, ঠিক আছে। তার মানে হচ্ছে গতিশক্তি আগের চেয়ে পরিবর্তিত, ওর বেগ, কৌণিক বেগ বাড়াই দিছে। মিনিটে এখন যখন 30 বার করছে তখন তার কৌণিক গতিশক্তি 1.5 গুণ হয়েছে, 1.5 গুণ। এই 1.5 গুণ হচ্ছে যে, কিন্তু কয় গুণ হচ্ছে না বলো তো, 2 গুণ হয় নাই কিন্তু। তার মানে আমাদের নৃত্যশিল্পীর পরিবর্তিত গতিশক্তি দ্বিগুণ হয়নি, এটা হবে সিদ্ধান্ত, ঠিক আছে। এটা একটা গেল। আর কিছু দেখি এই টাইপের রিলেটেড আর কিছু একটা ম্যাথ নেওয়া যায় কিনা। আমরা আরেকটা ম্যাথ অ্যাটলিস্ট তো করতেই পারি, তাই না। এই টাইপের রিলেটেড সৃজনশীল নিলে, বোর্ড কোশ্চেন নিলে ভালো হয় আর কি, বুঝছো। বোর্ড কোশ্চেন নিলে তোমাদেরকে বুঝাইতে বা চলো একটু হালকা কারিকুরি থাকে, তো এই জন্য বোর্ড কোশ্চেনের মধ্যে ধরো একটু জিনিসগুলো একটু বোঝানোর মতো কিছু কিছু থাকে। ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক সলভ করলে আরও ভালো আসতো। এবার আসো আমরা আরেকটা প্রবলেম সলভ করবো। এটা একটা বোর্ড কোশ্চেন, এটা একটা কি বোর্ড কোশ্চেন, তবে জড়তার ভ্রামক ট্রামক যত কিছু আছে সব কিছুকেই হচ্ছিল কি করছে, কম্বাইন করে করে হচ্ছিল এখানে দেওয়া হয়েছে। আমরা এটাও জড়তা, এটা হচ্ছে একটা বোর্ড কোশ্চেন। এটা আসছে হচ্ছে যশোর বোর্ড 2019। বলছে এত সুষম দণ্ডের ভর, তাই দুইটা দণ্ড আছে, মধ্যবিন্দু অক্ষের সাপেক্ষে একটা 300 বার আর একটা 360 বার ঘুরতেছে। তারপর হচ্ছে মোটরটি বন্ধ হয়ে গেলে প্রথম দণ্ডটি 20 সেকেন্ডের মধ্যে থেমে যায়। এটা হচ্ছিল, আবার বলছি কোথাকার এটা বলো তো, এটা হচ্ছিল যশোর 2019, যশোর 2019। আমরা বোর্ড কোশ্চেনই সলভ করছি। বলছে দুইটা দণ্ড, এটা একটা দণ্ড আর একটা দণ্ড আছে, এই দুইটা দণ্ড। বলছে প্রথম এই দণ্ডটার দৈর্ঘ্য 1 মিটার, এটা হচ্ছিল কত 0.707 মিটার এটা। তারপর এও মধ্যবিন্দুর সাপেক্ষে ঘুরতেছে, এও মধ্যবিন্দুর সাপেক্ষে ঘুরতেছে। তারপর বলছে হচ্ছে ভর কোনটার কত বলছে নাকি, ভর বলছে তো, এটা 10 কেজি বলছে, এটা হচ্ছিল কি 20 কেজি বলছে। তারপর আরও বলছে এটা হচ্ছিল মিনিটে, এটা মিনিটে হচ্ছিল কি 300 বার ঘুরে। 300 বার ঘুরে মানে এরকম লেখা থাকতে পারে রিভলভ পার মিনিট, ঠিক আছে, রিভলিউশন পার মিনিট বা রিভলভ পার মিনিট, প্রতি মিনিটে এতবার ঘুরছে। আর এটা হচ্ছিল 360 বার ঘুরতেছে, প্রতি রিভলভ পার মিনিট, এটা এতবার ঘুরতেছে। আমারে বলছে হচ্ছিল মানে ঘূর্ণন বন্ধ হয়ে গেলে, মোটর বন্ধ করলে, মোটর যদি বন্ধ করো এটা 20 সেকেন্ডে থেমে যায়। এটা কয় সেকেন্ডে, 20 সেকেন্ডে থেমে যায়, 20 সেকেন্ডে থেমে যায়। আচ্ছা, এটার কিছু বলে নাই। আমারে বলছে হচ্ছিল প্রথমটায় মোটরটি বন্ধ হয়ে যাবার পর প্রথম দণ্ডটি কতটি পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে, প্রশ্নটা বোঝো। তার মানে এটার এন বের করতে বলছে। থেমে গেলে মোটর বন্ধ করেছে, এটা ঘুরতেছে মিনিটে কিন্তু এতবার ঘুরতেছে, তাহলে এটা থেকে ওমেগা বের করা যাবে কিনা। ওমেগা, এখান থেকে ওমেগা বের করবো, ওমেগা গুলো 2s পাই n বাই কত টি, এটা হচ্ছে ওমেগা নট। তারপর লাস্টে গিয়ে যেহেতু থেমে যায় তাহলে ওমেগা সমান কত 0, টাইম দেওয়া আছে টি। এটা কি এখানে ক্ষেত্রে ঘূর্ণনের ক্ষেত্রে এটা হবে কত, এই টাইমটা হবে 60 মিনিটে আর কি। আর এটা হচ্ছে টি, এখান থেকে ওই যে আলফা ইকুয়াল টু ওমেগা মাইনাস ওমেগা নট বাই টি, এখান থেকে তুমি কি বের করবা, আলফা বের করে নিবা, দেন হচ্ছে কি থিটা বের করবা, দেন হচ্ছে কি এন ইকুয়াল টু হচ্ছে কি থিটা বাই 2 পাই, এটা দিয়ে অঙ্ক করবা। আজকে এই যে অনেকবার বুঝাইলাম, এখান থেকে এটা নিয়ে কোনো জড়তার ভ্রামক টামক এখানে কোনো ঝামেলা নাই। এটা গ নাম্বার কোশ্চেন। গ নাম্বার কোশ্চেনে বলছেই এটা যে হচ্ছে তোমার কি বের করতে বলছো তুমি বলো তো। এটা বের করতে বলছে যে যদি মোটর বন্ধ করে দেওয়া হয় 20 সেকেন্ডে যদি থেমে যায় তাহলে এটা থামার আগে কতবার ঘুরবে। জাস্ট আলফা বের করবা, থিটা বের করবা সূত্র দিয়ে, দেন হচ্ছে কি থিটা বাই কত 2 পাই দিয়ে করে ফেলবা। এটা আর কি বোঝানোর কিছু আছে নাই। ঘ নাম্বার প্রশ্নটা কি বলছে তোমরা নোট করো না, প্রশ্ন লিখো। যে হচ্ছে বলছে ঘূর্ণনরত দণ্ডদ্বয়ের গতিশক্তির তুলনা করো। অর্থাৎ ওরা যখন মিনিটে 360 বার ঘুরছিল বা এটা 300 বার ঘুরছিল তখন তাদের গতিশক্তি কত এটা জানতে চাইছে। গতিশক্তি কত তুলনা করতে বলছে, কোনটার গতিশক্তি বেশি বা কম এটা। তাহলে গ উত্তর তো বুঝে গেছি আমরা, গ কিভাবে করব, গ তো শেষ। ঘ গতিশক্তি তুলনা ঘূর্ণনরত অবস্থায়, গতিশক্তি ইকুয়াল টু কোন, গতিশক্তি ইকুয়াল টু কি, ই ইকুয়াল টু কি বলতো, হাফ আই ওমেগা স্কয়ার। তাইলে এইবার জাস্ট একটু হালকা চিন্তা করতে হবে, এটার গতিশক্তি হবে কি E1 ইকুয়াল টু কি বলতো, হাফ I1 ওমেগা 1 হোল স্কয়ার।
এটা কি হবে বলো তো, E2 হবে কি বলো তো, হাফ I2 ওমেগা 2 হোল স্কয়ার। এই তো এটারটা দেখো I হাফ I এটা একটা দণ্ড, তার মধ্যবিন্দু দিয়ে গমনকারী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটাই তো বসাইতে হবে, তাই না? ওর মধ্যবিন্দু বরকেন্দ্রগামী অক্ষকে কেন্দ্র করে ঘুরতেছে, তাইলে এটা হবে mL²/12 ইন্টু ওমেগা কত কত মিনিটে কতবার যেন ঘুরতেছিল, এটা 300 বার মনে হয়, তাহলে 2 পাই ইন্টু 300 ডিভাইড বাই মিনিট, এই যে ওমেগা স্কয়ার এটাকেই বসাবা। এখান থেকে ডিরেক্ট কৌণিক গতিশক্তি এত জুল চলে আসবে। দেখো দেখো m হবে 10 কেজি, l হবে পুরো দণ্ডটার দৈর্ঘ্য 1 মিটার, বসাই দাও, এগুলা ঠিকঠাক মতো বসাবা, এত জুল চলে আসবে। দেন এখান থেকে তোমার কি আসবে বলো তো, এটা কেমনে বের করবা, সব দ্বারা দেওয়া আছে হাফ, এটাও ঠিক দণ্ড, মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে জড়তার ভ্রামকটাই বসাতে হবে, কারণ বলছে তো মধ্যবিন্দুগামী অক্ষের সাপেক্ষে ঘুরতেছে, তাইলে এটা হচ্ছে কি, এটা মধ্যবিন্দুগামী বলছে কিনা একবার দেখে নিই তো, নাকি হচ্ছে দোনোটাই তো মনে হয় মধ্যবিন্দুগামী বলছে, আমি একটু দেখে নিই, নাইলে আবার পরে উত্তর মিলবে না, আবার করতে হবে। দেখি মধ্যবিন্দুগামী বলছে কিনা এটা একটু দেখে নিই। মধ্যবিন্দুগামী, আচ্ছা উভয় দৈর্ঘ্যের সাথে লম্বভাবে স্থাপিত মধ্যবিন্দু, উভয় মধ্যবিন্দু, এটাও মধ্যবিন্দু তাহলে এটা মধ্যবিন্দু, তাহলে কোনো সমস্যা নেই। আই তাহলে কি হবে বলো তো, তাইলে এটাও হবে mL²/12। এবার m কত হবে, m হবে এটা, l কত হবে এটা 12, তো ঠিক আছে, ইন্টু ওমেগা 2 পাই কতবার ঘুরছে মিনিটে, 360 বার, 300 ইন্টু 360 ডিভাইড বাই হচ্ছে কত 60, প্রতি মিনিটে ঘুরতে 60, এটাকে হোল স্কয়ার করব, এই তো চলে আসবে এখান থেকে ডিরেক্ট এত জুল। এবার তুলনা করবা, তুলনা একটা থেকে বড়টা থেকে ছোটটা বিয়োগ করে বলতে পারো যে এটা এত বেশি এটা কম, অথবা তুলনা করলে বড়টার তুলনায় ছোটটা কত, একটাকে আরেকটা দ্বারা মানে ওমেগা E1 আর E2 এর মধ্যে কি একটাকে আরেকটা দ্বারা ভাগ করে তুমি তুলনা করেও বলতে পারো যে কোনটা বেশি। গতিশক্তি বুঝাই যায়, এখানেও অনেক কিছু ফ্যাক্টর আছে, দৈর্ঘ্য অবশ্যই ফ্যাক্টর আছে, যেহেতু এটার দৈর্ঘ্য বেশি কিন্তু ভর কম, আবার এটার দৈর্ঘ্য কম ভর বেশি, আবার এটার স্পিডও বেশি 360 বার, আর এটা 300, আমার ধারণায় এটা বেশি হবে, এটার গতিশক্তি বেশি হওয়ার কথা, ভর এবং স্পিড দুইটাই বেশি তো, আর দৈর্ঘ্যের মধ্যে তেমন একটা পার্থক্য নয়, আর দৈর্ঘ্য খুব বড় ভাইটার ফ্যাক্টর হবে বলে মনে হচ্ছে না, তো তারপরে তোমরা করে দেখতে পারো যে কোনটার গতিশক্তি কি আসে, বেশি আসে। আমাদের এই ভিডিওতে আমরা কৌণিক গতিশক্তি এবং হচ্ছে হলো ভরবেগের সংরক্ষণশীলতার বোর্ড কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করলাম, এবং অনেকগুলো হচ্ছে হলো কি এর আগের ক্লাসের হচ্ছে হলো কি ওই যে কতবার ঘুরবে, তারপর হচ্ছে হলো কাপল বা দ্বন্দ্ব, ওইটারও একটা কনসেপ্ট আলোচনা করলাম। তোমরা যদি উপকৃত হও অবশ্যই ভাইয়ার জন্য, ভাইয়ার আব্বু আম্মুর জন্য দোয়া করবা। আমাদের যে ফেসবুক পেজটা আছে, তারপর হচ্ছে গ্রুপটা আছে, সেখানে তোমাদের ফ্রেন্ডদেরকে অ্যাড করবা, ইনভাইট করবা, আর ইউটিউব চ্যানেলের ভিডিও ভালো লাগলে তোমাদের বন্ধুদের সাথে তোমরা বেশি শেয়ার করো। একা একা শিখে কি মজা, সবাই মিলে শিখবা। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।